তো রাখি বন্ধনে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকল দাদা ভাইদেরকে বলছি আমার তরফ থেকে ভালোবাসা প্রণাম নেবেন। তো অরিজিনালি যেটা কথা বলার, যে নিজের বোনদের হাত থেকে রাখি বাঁধতে সকল দাদা ভাইদের খুব ভালো লাগে, খুব একটা আশা, খুব একটা ভালোবাসা, খুব একটা বোনদের প্রতি সম্মান, সবটা থেকে। তো আমি সেটা থেকেই বলছি যে নিজের বোনের থেকে যেরকম রাখিটা বাঁধতে ভালো লাগে না, অপোজিট বোনগুলো যারা আছে না, আরও তোমার পাশে, তোমার অপোজিট পাড়ায়, তোমার দেশে, তোমার রাজ্যে, তোমার জেলা, সব জায়গার বোনদের সম্মান করা, যথাযথভাবে সম্মানটা ঠিকভাবে করো তোমরা। কারণ কি, দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি যে তোমরা মেয়েদেরকে কি ভাবো আমি জানি না, কিন্তু বা তোমাদের মনোবৃত্তিটা কি সেটাও আমি বলতে পারবো না, কারণ কি আমি তো একটা ছেলে নই আমি যে বলবো। আমি মেয়েদের দিক থেকে, তরফ থেকে বলছি যে একটা মেয়ের অস্বস্তিকর জিনিসটা কি। অস্বস্তিকর জিনিসটা হচ্ছে যখন তোমরা চায়ের দোকানে আড্ডা মারো বা কোনো একটা জায়গায় 4-5 জন ছেলে মিলে তোমরা গল্প করো, সেখান থেকে যেন একটা মেয়ে হেঁটে যায় না, তোমাদের যে ওই আর চোখের যে চাউনিটা না, সেটা ঠিক একটা মেয়ে বুঝতে পারে। আর ওই আর চোখের দিকে তাকানোটা, সেটা কী যে দেখো তোমরা জানি না। আমি ফার্স্ট টেবিল বলে দিই, প্রথমে ফেস, তারপরে চেস্ট, তারপরে ব্যাক সাইড। তোমরা এগুলো দেখো, কি পাও ভাই তোমরা দেখে, কি হয় তোমাদের দেখে? তোমরা কি সেই মেয়েটাকে পেয়ে যাবে? পাবে না। তো সুতরাং দেখে কি হবে? আমরা যেমন রাত্রিবেলা যখন ডিউটি থেকে বাড়ি ফিরি, আমিও ফেস করেছি এগুলো, এখনও করছি, করেওছি, কিন্তু আমি বুঝি না যে এগুলো কী। তো সেইগুলো থেকে আমি মনে করি যে প্রতিটা ছেলের গার্লফ্রেন্ড আছে, ওয়াইফ আছে, তো অন্য মেয়ের দিকে তাকানোর তো কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। মানে তাকানোর আগে ফার্স্ট অফ অল সবসময় ভাববে যে আমার ঘরে বোন আছে, আমার ঘরে বউ আছে, আমার গার্লফ্রেন্ড আছে, সেও তো সেম, সেও তো মেয়ে। পছন্দ যখন করেছো, বিয়ে যখন করেছো, সেই মেয়েটাকে পছন্দ করেই তো করেছো। তাহলে অন্যদিকে মেয়েদের দিকে তাকানোর কী প্রয়োজন? তাকাচ্ছ তো তাকাচ্ছ, কিন্তু এটা কি মাইন্ডে কোনো দিন ভেবেছো যে আমি যে মেয়েটার দিকে তাকাচ্ছি, কিন্তু সব থেকে অসম্মান করছি আমার ওয়াইফকে, আমার সেই গার্লফ্রেন্ডটাকে অসম্মান করছি, কারণ তাকে তো আমি ভালোবাসি, সে তো আমার ভালোবাসে সবটা দিয়ে। তো আমি অন্য মেয়েটাকে দেখবো কীভাবে? আমি তাকে তো অসম্মান করছি। এই মেন্টালিটিটা মাথার মধ্যে প্লিজ তোমরা ঢুকিয়ে নিও। তোমরা যেদিন এই মেন্টালিটিটা ঢোকাতে পারবে না, সেদিনকার কোনো ছেলে কোনো মেয়ের দিকে তাকাবে না। হ্যাঁ, সব ছেলেদের ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্যে আমি বলছি না, কিছু ছেলে তোমরা অনেকেই আছো যে আমরা রাত্রিবেলা বিপদে পড়লে তোমরা সাপোর্ট করো, বা কোনো সমস্যা হলে আমরা বললে পরে তোমরা বলে দাও, আমাদেরকে সঠিক রাস্তা চিনিয়ে দাও, অবশ্যই আছো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই তাকানোর যে ব্যাপারটা না, এটা 100-এ 95% আছে, এটা আছেই। কারণ আমার নিজেরও, আমি ভুক্তভোগী। তো সেদিক থেকে আমি বলবো দাদা ভাইদের উদ্দেশ্যে, রাখিটা তো বাধ্য, কিন্তু শপথটাও এটা করো। আর সবথেকে বড় কথা, এই যেদিনকার তিলোত্তমার এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে, তার ঠিক 2 দিন পরে আমি একটা চপের দোকানে চপ কিনতে যাই। সেখানে গসিপ চলছে। কি গসিপ? গসিপটা হচ্ছে যে আজ লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিচ্ছে, কাল 2000 টাকা দেবে, মেয়েদের বুক বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি সেই উদ্দেশ্যে ওখানে প্রোটেক্ট করলাম। আমি ছিলাম, আর একটা মহিলা ছিলেন, আমার থেকে যথেষ্ট বয়স্ক মহিলাটা। তো উনি ছিলেন, উনি দেখলাম চুপ করে মাথাটা নিচু করে নিলেন। আমি ওই কাকু দুটোকে বললাম, আচ্ছা কাকা, তো মেয়েদের এখন দাম 2000 টাকা হয়ে যাবে, তাই না? 2000 টাকার জন্য মেয়েরা বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, যে কোন ছেলে আসবে তাকে রেপ করে চলে যাবে, তো 2000 টাকা পেয়ে যাবে, তার মুখ বন্ধ হয়ে যাবে, এটাই ব্যাপার হবে না? তো সেদিনকার যে প্রোটেক্সটা আমি করেছিলাম, আজ দেখলাম আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, এক মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে যা হয়েছে, তিলোত্তমার মাকে বলছেন যা হয়েছে ভুলে যান, বা যেটা হয়েছে তার জন্য আমি কিছু টাকা দিচ্ছি, মেয়ের জন্য কিছু করে তৈরি করে দিন। কত টাকা দেবে? 10 লাখ টাকা। আমাদের মেয়েদের জীবন 10 লাখ টাকা, আমাদের ভবিষ্যৎ 10 লাখ টাকা, আমাদের প্রজন্ম 10 লাখ টাকা দিয়ে বিক্রি হচ্ছে। যখন এই সোশ্যাল মিডিয়ায় লেখাগুলি যখন পড়ি না, মানে নিজেদের প্রতি যে একটা কষ্ট হয়, যে মেয়ে হয়ে জন্মে কী করলাম। আমাদের সম্মান, আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, সেগুলোর দাম 10 লাখ টাকা বা 2000 টাকা।
তো কাকা দুটোকে আমি বললাম যখন যে কাকা 2000 টাকা মেয়েদেরকে আজ কেনা যাবে খুব সহজে, কিন্তু যেটা হয়েছে সেটা কি ফেরত দিতে পারবে? সেই মেয়েটা জীবন ফেরত দিতে পারবে না। যে ভয়াবহভাবে মেয়েটাকে মেরেছে, সেই মেয়েটা ভবিষ্যৎ ছিল, সেটাকে কি তৈরি করে দিতে পারবে? পারবে না কেউ। সুতরাং আমরা মেয়েরা 2000 টাকার কারো গোলাম না, বা 1000 টাকায় কারো গোলাম না, বা 10 লাখ টাকা দেবে আমরা কারো গোলাম না। আমরা চাই না। আমরা লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী চাই না, আমাদের দরকার নেই। আমরা খাটতে পারি, আমরা খেটে আমরা সংসার চালাই, খেটে আমরা ইনকাম করি, খেটে আমাদের পেট চলে। আমাদের 1000 টাকায় কিচ্ছু হয় না। আমাদের 1000 টাকা একটা লেডিসের 1000 টাকা হাত খরচা চলে না আজকালকার দিনে। কারণ যাতায়াত খরচা, আমাদের টিফিন খাওয়া খরচা 1000 টাকা দিয়ে আমাদের গোটা মাস চলে যায় না। আমাদের ইনকাম করি, আমরা ইনকাম করে খেটে খেতে পারবো, চলতে পারবো। তখন দেখলাম কাকা দুটো দুদিকে মাথা নিচু করে চলে গেল। কিন্তু তার পরের দিনে খবরে শুনি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় বলতেও মুখে জিভে আটকাচ্ছে, যাই হোক লেডি মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে যে 10 লাখ টাকার কেনা যাবে, রেপ করলে 10 লাখ টাকা। তো যাই হোক, সেই ভয়াবহ দিনটার কথা আমি বলি। সেই দিন থেকে আজ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারছি না। মানে রাতে মাঝরাতে উঠে বসে পড়ছি, ঠিক দরজাটা ঠুকছে না তো, ভয় আতঙ্কে। আমরা আজ সেই মেয়েটার জন্য বিচার চাইছি, বিচার চাইবো, আগামী দিনেও আমরা চাই আমাদের বিচার, ন্যায্য বিচার চাই। আমরা ন্যায্য বিচার না দিতে পারলে সেই ব্যক্তিগুলোকে আমাদের হাতে দিয়ে দিক, আমরা বিচার করে নেব, সেটা হচ্ছে আমাদের অভিযোগ। কিন্তু আমাদের অপরজিটেও না আমাদের একটা ভয় হয়ে গেছে। কেমন ভয় দেখুন, ধরুন রাত্রিবেলা মাঝরাতে উঠে বসে পড়ছি, যে দরজাটা ঠুকলে না তো, কেউ জ্বালা দিয়ে আওয়াজ করছে, এই ভয়ে উঠে পড়ছি। ওয়াশরুম যাবো মাঝরাতে, বেরোতে পারছি না ভয়ে, কেউ দাঁড়িয়ে নেই তো, কেউ কিছু করে ফেলবে না তো, বিশ্বাস হচ্ছে না। ডিউটি যাচ্ছি, সব গার্লসরা না আসলে ডিউটি ঢুকতে পারছি না, যে আমি আগে যাব, ভিতরে আদৌ কোনো গার্লস ঢুকেছে কি না, বা সবাই একসাথে আসুক। ডিউটি ঢুকছি লেটে, 7 মিনিট 10 মিনিট লেট হয়ে যাচ্ছে সবার জন্য অপেক্ষা করতে গিয়ে, আগে পৌঁছাতে পারছি না, যেটা কোনো দিন হয়নি। হ্যাঁ লেট হয়েছে, পাঞ্চুয়াল লেট হয়েছে, সেটা নিজের জন্য হয়েছে, কিন্তু এই ভয়ের জন্য দাঁড়িয়ে থাকা এটা হয়নি। এই ভয়াবহ যে দুর্ঘটনা, আমার ভয়ঙ্কর যে দুর্ঘটনাটা ঘটেছে, এর আগেও মেয়েদের রেপ হয়েছে, এর আগেও মেয়েরা নির্যাতিত হয়েছে, এর আগেও মেয়েরা সম্মানহানি হয়েছে, কিন্তু তখন মনের মধ্যে এতটা গভীর ভয় আসেনি। আজ যে গভীর ভয়টা ভিতর থেকে আসছে, বিশ্বাস একটা মেয়েকেও করতে পারছি না আমরা। সুতরাং দাদা ভাইদের বলছি, তোমাদেরকে যে সম্মান করি, যে ভালোবাসা দিয়ে রেখেছি, সেই ভালোবাসাটুকু তোমরা সম্মান জানিও। আজ রাখি বন্ধন, সেই উদ্দেশ্যে আমি ভিডিও করেছি। আমি ভিডিও সচরাচর করি না, কিন্তু আজকে খুব মানে কি বলবো, ভীষণভাবে একটা কষ্টবোধ হচ্ছে। তো সবার উদ্দেশ্যে বলছি যে যেই মেয়েটাকে নির্যাতিত করেছে, যেই মেয়েটাকে ধর্ষণ করেছে, যেই মেয়েটাকে রেপ করেছে, সেই মেয়েটাকে উদ্দেশ্যে বলছি যে মেয়েটার কতটা কষ্ট পরিমাণ হলে যে এরকম হয়, সেটা একটা মেয়েই জানে। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক হয়, সেটা 3 থেকে 4 বার হলে পরে সেই মেয়েটা জানে যে কতটা কষ্ট হয়। সুতরাং ওই মেয়েটাকে অত একটা গ্যাং মিলে ওরকমভাবে যে কাজটা করলো, সেই কাজটাতে মেয়েটার তাহলে কতটা পরিমাণ কষ্ট হয়েছে, সেটা শুধু ওই মেয়েটাই জানে। অপরিচিত একটা ছেলে কোনো দিন বুঝতে পারবে না। হ্যাঁ, কে বুঝতে পারবে? মেয়েটার চেহারা, মেয়েটার লুক, এটা দেখেছে কতটা পরিমাণ মেয়েটা কষ্ট পেয়েছে, কিন্তু সেই ভিতরের যন্ত্রণাটা কোনো ছেলে বুঝতে পারবে না, একটা মেয়ে বুঝতে পারে। সেই উদ্দেশ্যে বলছি যে সকল দাদা ভাইদের, যে প্রতিটা মেয়েকে সম্মান করো, শ্রদ্ধা করো। হ্যাঁ, হাজব্যান্ডদের বলছি, নিজেদের ঘরে ওয়াইফ আছে, বয়দের বলছি নিজেদের গার্লফ্রেন্ড আছে, তো তাদেরকে সম্মান করে মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকিও না।
সচরাচর আমরা যেরকম বিচার চাইছি, তোমরা আমাদের পাশে এসে সাপোর্ট হিসাবে দাঁড়াও, পেছনে দাঁড়াও, সাপোর্ট হিসাবে দাঁড়াও, যেন আমরা ন্যায্য বিচার পাই। পরবর্তী প্রজন্মের যেন এই অবস্থায় যেন এসে দাঁড়াতে হয়, রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে মোমবাতি নিয়ে আমাদেরকে বিচার চাওয়ার জন্য বেরোতে হচ্ছে। এইরকম যেন আর কোনো প্রজন্ম যাতে না দাঁড়াতে হয়, এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।